আসসালামু আলাইকুম সবাইকে। অনেক রাত, অর্থাৎ তারিখ 27 তারিখ নাই, তারিখ চলে গেছে 28 তারিখে। অল্প কিছু কথা শেয়ার করার জন্য লাইভে আসা, সাথে কিছু প্রশ্নের আনসার দেওয়া। অ্যাকচুয়ালি আজকে সন্ধ্যায় বেশি না 5-7 জন প্রশ্ন করেছে কিছু অ্যাসাইনমেন্ট নিয়ে। বরাবরের মতোই তোমাদের বায়োলজির মনে হয় এইচএসসি 21-এর 3টে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, এবং আমি চেষ্টা করেছি যেহেতু আমি এইচএসসি বায়োলজি নিয়েই কাজ করি, একটা সাবজেক্ট নিয়েই মূলত কাজ করি দীর্ঘ 2010-11 সাল থেকে পড়াই, এবং যেহেতু বায়োলজি পড়াই তাই আমার কাছে মনে হয়েছে যে অন্তত বায়োলজি অ্যাসাইনমেন্ট দেওয়াটা অবশ্যই উচিত। আমার স্টুডেন্টগুলোকে তো দিচ্ছি, এবং পাশাপাশি যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো সেই ইউটিউব চ্যানেলে পোস্ট করার ফলে আমি দেখছি যে আমার যাবত আমি প্রায় 270টার মতো ভিডিও দিয়েছি, এবং অ্যাসাইনমেন্টের ভিডিওতেই সবচেয়ে সর্বোচ্চ ভিউ, মানে 50,000-এর কাছাকাছি চলে গেছে। সো আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় পাওয়া, এবং প্রচুর কমেন্ট আসছে। ফেসবুকের সকল কমেন্টে রিপ্লাই দেওয়া না হলেও ইউটিউবের কমেন্টগুলোতে চেষ্টা থাকে রিপ্লাই দেওয়ার। অনেকে অনেক ধরনের কমেন্ট করে, সেখানে চেষ্টা করি আনসার দেওয়ার। তো নর্মালি আমরা অফলাইনে পড়াই। অফলাইনে পড়ানোর একটা সুবিধা হচ্ছে কি, যে একটা স্টুডেন্ট টিচার আগে থেকেই সিলেক্ট করে টিচারের কাছে পড়ে, এবং মোটামুটি টিচারের গাইডলাইন ফলো করে। বাট অনলাইনে এই অ্যাসাইনমেন্ট হওয়াতে একটা জিনিসের আমি খুব ফেস করছি কিছুদিন থেকে, সেটা হচ্ছে মনে করো আমি একটা অ্যাসাইনমেন্ট দিলাম, একটা সলিউশন দিলাম, তো এখনকার স্টুডেন্ট আমি বুঝি না মানে এত সময় পায় কোত্থেকে, যে এরা একটা অ্যাসাইনমেন্ট না হোক 10 জায়গা থেকে দেখে, না হোক 10 জায়গা থেকে দেখে। আমার কাছে মনে হয়েছে, কিন্তু আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি যে, বা যে কোনো সকল স্টুডেন্টের কাছে একটাই কথা, যে এতদিনে অন্তত বোঝা গেছে, ধরো 10টা প্ল্যাটফর্ম, ভালো ভালো 10টা প্ল্যাটফর্ম অ্যাসাইনমেন্ট দিচ্ছে, তুমি 2টা ম্যাক্সিমাম 3টা, হ্যাঁ, তুমি সিলেক্ট করো। হ্যাঁ, এবং যদি তোমার কাছে মনে হয় এই 3টা চ্যানেল থেকে আমি খুব ভালো ভালো সলিউশনগুলো পাচ্ছি, হ্যাঁ, অথবা আলাদা হতে পারে, যেমন আমরা ফিজিক্স কেমিস্ট্রি এটা আমি পড়াইও না, পারিও না, খুব একটা বুঝিও না, মেডিকেলের জন্য যতটুকু ট্রিক্স দরকার আমি সেটুকু দিই। আমি বায়োলজি পারি, আমি সেটা নিয়ে অ্যাসাইনমেন্ট দিই, এবং এটার আগেও আমি অনেক চিন্তা ভাবনা করি যে আসলে এই জিনিসগুলো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা। কারণ একটা কথা তো বললেই না, এই জিনিসটার উপর যেহেতু আমি দেখলাম যে আমার প্রথম ভিডিওটা 50,000-এর মতো স্টুডেন্ট দেখছে, পরেরটা প্রায় 30,000+ স্টুডেন্ট দেখছে, তার মানে একটা দায়বদ্ধতা আছে। আমি যে কোনো একটা কিছু বলে দিলাম, আমার এইটার উপর ডিপেন্ড করে কিন্তু অনেক স্টুডেন্ট লিখে ফেলবে। এখন তারা ভুল করলে সেই দায়টা কিন্তু আমাদের উপর বর্তাবে। সো এই কারণে অনেক কিছু খেয়াল করি। তো কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছি, এই জিনিসগুলো অফলাইনে ছিল না, অনলাইন হওয়ার কারণে এখন স্টুডেন্টরাও, এখন সবাই তো আর সব ভাবে না, তারা আপন মনে করেই প্রশ্নগুলো করে, এবং মাঝে মধ্যে এরকম প্রশ্ন করে, ভাই তাড়াতাড়ি এটার উত্তর দেন, ভাই এটার উত্তর কি হবে, এখনও রিপ্লাই দিচ্ছেন না কেন। মানে ব্যাপারটা এমন যে আমি একদম বসে আছি বাধ্য, যে ওরা যখনই প্রশ্ন করবে ইউটিউবে তখনই রিপ্লাই দিতে হবে। তারপর আমি চেষ্টা করি, কারণ ওরা আসলে ওইভাবে মিন করেনি, ওরা হয়তো বা কালকে জমা দিবে খাতাটা, এই জন্যই খুব তাড়াহুড়া করে জানতে চেয়েছে। এখন ঘটনা হচ্ছে, এই বায়োলজির অ্যাসাইনমেন্ট আমি দিয়েছি। সো যখন তোমাদের 2টা প্রশ্ন, লাস্ট অ্যাসাইনমেন্টটা 2টা প্রশ্ন যখন দেওয়া হলো, মানে 2টা পৃষ্ঠা যখন দেওয়া হয় নাই, সো তার আগেও অনেকেই দেখলাম বিভিন্ন চ্যানেলে দিয়ে দিয়েছে নিজের মতো করে, পরের অ্যাসাইনমেন্টের ছক না দেখি। তো ছকটা আসার পরেই আমার কাছে মনে হয় আমার চেষ্টা করেছি যত দ্রুত সম্ভব দেওয়ার। এখন দেওয়ার পরে যারা দেখেছে বুঝেছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কিন্তু স্টুডেন্টরা আসলে থেমে নাই আমার পর। এখন এই ধরো আমার কাছে দেখে সে অ্যাসাইনমেন্টটা বুঝছে, আচ্ছা কোনো কিছু যদি না বুঝে থাকে আমাকে জানাইতে পারে, বা জানাইছে অনেকে, আমি বলে দিছি, কিন্তু তারা থেমে নাই। এরপরে যদি আরও 10 জায়গায় এই অ্যাসাইনমেন্ট দেয়, তারা আবার 10 জায়গায় দেখবে। সো অ্যাসাইনমেন্ট তো তোমার কাছে প্যারা মনে হবেই, তুমি 10 জায়গায় দেখলে 10 রকম কথা শুনলে তো তোমার মাথা ঘুরবে। তো 6-7 জন বিভিন্ন প্রশ্ন করেছে, এর মধ্যে একজন ওই সব প্রশ্ন গুছিয়ে করেছে, মানে আমি যত প্রশ্ন পাইছি। সো আমি তার নাম মেনশন করছি না, আমি ওই ছেলেটার
আমাকে মেসেঞ্জারে নক দিয়েছে, আমি এখনও রিপ্লাই দিইনি, ভাবলাম যে আমি একবারে রিপ্লাই দিই। আমি একটু দেখি ইংলিশে বাংলিশ লিখছে তো ভাই, কয়েকটা কনফিউশন। আপনি বলিছেন পেরিকার্পের অংশ এপিকার্প, মেসোকার্প অ্যান্ড এন্ডোকার্প। আচ্ছা, এক ভাই বলিল এপিকার্পের অংশ পেরিকার্প, মেসোকার্প, এন্ডোকার্প, এবং এক্স্যাক্টলি এই জিনিসগুলোই ফেস হয়। যেমন মনে করো যে অন্য একটা টিচার, আমি একটা বলেছি, শুধু আমাকেই যে এই প্রশ্নগুলো করছে তা নয়, আমার কাছে মনে হয়েছে অন্যান্য টিচারগুলোকে এভাবে প্রশ্ন করা হয় যে ভাই তো এইটা বলছে, আপনি এইটা বললেন। সো ভাই আমরা তো টিচার, আমাদের কথাবার্তায় বিভিন্ন রকম থাকবে, বাট কিছু তথ্য আছে, তথ্য তো আর চেঞ্জ হবে না, তথ্য তো একটা জায়গায়, তো আমরা সবাই এক জায়গায় থাকবো। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ এক একজনের এক এক রকম হইতে পারে। তো এরকম একটা প্রশ্ন। আচ্ছা, ওর আরও দুটো প্রশ্ন আছে, এটা নিয়েই আমি একটু ছোট্ট করে সবার উদ্দেশ্যে বলি, যেহেতু এই প্রশ্নগুলো আসছে এই সন্ধ্যা থেকেই আমি এই প্রশ্নগুলো পাচ্ছি, তাহলে আমি এটা একটু ক্লিয়ার করে দিই, কারণ এটা একটা প্রশ্ন। আর কি বলছে, আর ঢেঁড়স কি বেদনা, আচ্ছা ঢেঁড়স কি বিদাড়ি না অবিদাড়ি? আচ্ছা, মানে আরেকটা প্রশ্ন, ঢেঁড়স কি বিদাড়ি না অবিদাড়ি? আচ্ছা, এরপরে কি, মুক্ত মধ্য অমরা বিন্যাস কি আচ্ছা ইসরে ভাই তুই বাংলায় লিখতি, মুক্ত মধ্য অমরা বিন্যাস কি প্রকোষ্ঠবিহীন না এক প্রকোষ্ঠ? ভাই বলিয়েন প্লিজ, এরকম ছিল তার লেখাটা। তার মানে এই 3 ধরনের প্রশ্ন পাইছি, আল্লাহ না করুক আরও মনে হয় অনেক প্রশ্ন পাইতে পারি। তো যেহেতু স্টুডেন্টরা মানে কেন আমাকে এই প্রশ্নগুলো করছে, কারণ আমি এই অ্যাসাইনমেন্টটা দিয়েছি, হয়তোবা আরও অন্যান্যরা অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করেছে, এবং তারা হয়তোবা আমি যা বলেছি তার একটু উল্টো বলেছে, এই কারণেই কিন্তু প্রশ্নটা, যেহেতু আমারটা তারা আগে দেখছেন, তো এই কারণেই আমি বলি যে ভাই একজনারে বিলিভ করে শুধু তারটাই দেখ, এত বেশি দেখার দরকার নেই, সর্বোচ্চ 2টা দেখ, যে এই 2টার মধ্যে একটু কম বেশি হলে এটা। তো আসলে আমি বলি তার প্রথম যে প্রশ্নটা, যে পেরিকার্পের অংশ এপিকার্প, মেসোকার্প, এন্ডোকার্প না এপিকার্পের অংশ এইটা, তো আমি একটু বলতে চাই, প্রথম কথা পেরিকার্প, এই পেরিকার্পের 3টা অংশ ভাইয়া। আমি যদি তোমাকে একটু ছবি দেখাই, পেরিকার্প এপিকার্প নিয়ে তো তোমাদের বই আলোচনা করা নাই। আচ্ছা, তোমরা যদি যে কোনো বই পড়ো বা যে কোনো গুগলের যাই সার্চ দাও, এই যে একটা জিনিস দেখো, তোমরা এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম পড়ছো তাই না? তো এক্সো মানে হচ্ছে বাইরে, আর এপি মানেও বাইরে। শোনো ভাইয়া, যেটা এক্সোকার্প মানে, মজার বিষয় কি জানো, আমি একবার ভিডিও করে এক্সপ্লেন করছি, আবার তোমাদেরকে এখন এভাবে দেখায় দেখায় বোঝাইতে হচ্ছে, বিকজ তোমাদের বিশ্বাস নেই। আচ্ছা, ভালো কথা। তো এক্সোকার্প মানেই হচ্ছে এপিকার্প, আই রিপিট, এক্সোকার্প মানেই হচ্ছে এপিকার্প, মেজোকার্প মাঝেরটা, এক্সোকার্প এই বাইরেরটা, আর এন্ডোকার্প হচ্ছে এই ভেতরেরটা। এই যে ভাইয়া বীজ দেখছো না, এই টোটাল ফলটাকে না 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বীজ, সিড, আর বীজ বাদে যা আছে সবটাই হচ্ছে পেরিকার্প। তার মানে বীজের চারদিকে, পেরি মানে চারদিকে, বীজের চারদিকে যা আছে সেটাই পেরিকার্প। এই পেরিকার্পের 3টা অংশ ভাইয়া, এক্সো, মেজো, এন্ডো। এখন ঢ্যাঁড়সের মধ্যে এই জায়গায় যদি পেরিকার্প লিখি, সো এই জায়গায় পেরিকার্প লেখা মানে এক্সোকার্পটাই বোঝাচ্ছে, কিন্তু সেটা তো পেরিকার্পেরই অংশ, আমি লিখতে পারি, নো প্রবলেম। কিন্তু কখনোই এপিকার্পের অংশ এই 3টা না, মাথায় রাখো। আমি একদম দেখাই দিচ্ছি, তুমি যে কোনো কিছু সার্চ দাও, যেমন এই যে এখানে আরেকটা সার্চ দিলাম, ঠিক আছে, যেমন এখানে আরেকটা সার্চ দিলাম, এই যে দেখো পেরিকার্পের 3টা অংশ, এক্সো, মেজো, এন্ডো। এই এক্সো মানেই হচ্ছে স্কিন, ঠিক আছে ভাইয়া? এটা হচ্ছে তোমাদের একটা প্রশ্ন, আমি দেখানোর ট্রাই করলাম, সো আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, তার দ্বিতীয় প্রশ্ন কি ছিল? দ্বিতীয় প্রশ্ন ছিল না আমাকে, আচ্ছা তোমাদের একটু কমেন্ট পড়ি, মাশাল্লাহ তোমরা 80 জন আছো, একটু আগে 100 জন ছিলা। তিলোত্তমা, আপনারটাই ফলো করি ভাইয়া, ভালো কথা। তিলোত্তমা, তুই তো আমার কাছে টাকা দিয়ে পড়স, আর তুই যদি আমারটার বাইরে আরও কিছু পড়স তাহলে আমার কাছে টাকা দিছস কেন? ব্যাপারটা এরকমই, মানে একটু খারাপ করে যদি বলি।
সো এটাই যে তোমরা যে বলে না অ্যাসাইনমেন্ট টাইম নষ্ট হচ্ছে, আসলে টাইম নষ্ট হচ্ছে না। অ্যাসাইনমেন্ট অবশ্যই একটা ভালো জিনিস। আজকে এই অ্যাসাইনমেন্ট দিছে দেখে তুমি বুঝতেছো পেরিকার্প কোনটা, অ্যাসাইনমেন্ট দিছে দেখে ঢ্যাঁড়সের মধ্যে ওইটা যে বীজ, ওর ভেতর যে অমরা, এই অমরা থেকে সৃষ্টি হয় ডিম্বকটা, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু বুঝতেছো। পুষ্প সংকেত তোমার আবার রিভাইজ হইলো। অ্যাসাইনমেন্ট কোনোভাবেই তোমাদের জন্য মানে খারাপ না, এটা তোমাদের জন্য আশীর্বাদ, তোমাকে নিতে হবে। তুমি আজকে নগ্নবীজের এই যে পুষ্প সংকেতের যে কাহিনীগুলো দিছে, তুমি একটা বার যে পুষ্প সংকেতটা কিন্তু তোমার রিভাইজ হলো, তুমি দেখে করো আর না দেখে করো। তুমি যদি পুষ্প সংকেতটা পড়তা, হ্যাঁ, তাই সবসময় মাথায় রাখবা ভাই, তুমি অনেক কিছুই বলতে পারো, তোমার কথায় সিস্টেম চেঞ্জ হবে না। আমি সবসময় বলি অ্যাডাপ্টেশন ইজ মোর ইম্পর্টেন্ট। উপযোজন ক্ষমতা থাকতে হবে, তাহলেই তুমি টিকে থাকবা, ঠিক আছে। সো দেশ যারা চালান তারা অবশ্যই আমাদের চেয়ে অনেক কিছু ভাবেন, ঠিক আছে। এই ভাবনার মধ্যে ভুল ত্রুটি আছে, ঠিক আছে। তোমরা যারা এই যে মতামত দাও, বিলিভ করো, তোমাদের বাবা মায়ের কথারও তোমরা দ্বিমত করো, তোমাদের বাবা মায়ের সব কথারও তোমরা একমত হও না, তাহলে তোমরা গভর্নমেন্টের কথায় কি একমত হবা? সো তোমাদের এরকম ভিন্ন মত হবে, কিন্তু দিন শেষে গভর্নমেন্ট যাই করুক না কেন, তোমাকে ভাইয়া খাপ খাওয়াই নিতে হবে। তুমি যদি খাপ খাওয়াই নিতে পারো, তুমি ভালো করবা। সো অ্যাসাইনমেন্টকে আমি আশীর্বাদ হিসেবেই দেখি। পড়াশোনা আসলেই যে কি, বায়োলজি কীভাবে পড়তে হয়, এই প্র্যাকটিক্যালি এই অ্যাসাইনমেন্ট না দিলে আমরা জানতামই না যে বায়োলজির এই টপিকগুলো এত মজা করে শেখা যায় বা শেখানো উচিত। আচ্ছা, ভেরি গুড। সে একটা প্রশ্ন করেছে তোমাদের কোনো ফ্রেন্ডদের যদি এরকম কনফিউশন থাকে, যে তোমাদেরকে প্রশ্ন করেছে যে ফাহাদ ভাই তো এইটা পড়াইলো তোদের স্যার, আমাদের স্যার তো এই পড়াইছে, তাহলে আচ্ছা ঢেঁড়স কি বিদাড়ি না অবিদাড়ি? আচ্ছা ভাইয়া, বিদাড়ি মানে বিদীর্ণ হয়, হ্যাঁ, বিদাড়ি মানে বিদীর্ণ হয় বা ফেটে যায়, আর অবিদাড়ি মানে বিদীর্ণ হয় না, মানে ফাটে না। একটা জিনিস লক্ষ্য করো, তোমাদের একটা সিম্পল জিনিস বলি, তোমরা তো বইও পড়ো না, তোমরা যে যার কথা শুনো, ক্লাস করো, হ্যাঁ, বইও তো পড়ো না ভাই। পড়ানোর আগে তো নিজেকে পড়তে হবে, তাই না? তুমি নিজে না পড়ে খালি পড়াইলে হবে? এই যে দেখো ভাইয়া, কোথায় গেল এই যে ক্যাপসিউল, আর তুমি যদি ভাইয়া ঢ্যাঁড়সকে বলো ক্যাপসিউল, এই যে ক্যাপসিউলের এক্সাম্পল ঢ্যাঁড়স, ভাই এটা হাসান স্যারের বই, তাহলে ক্যাপসিউলের এক্সাম্পল যদি ভাইয়া ঢ্যাঁড়স হয়, তো ক্যাপসিউল কাকে বলে ভাই? যে ফল উপর থেকে নিচে বহু কপাটে বিদীর্ণ হয়, তার মানে ক্যাপসিউল মানেই হচ্ছে সে বিদীর্ণ হবে 100%, কোটি %। ক্যাপসিউল একটা বিদাড়ি ফল, মাইন্ড ইট। তাহলে তুমি একটা ফলকে বললা ক্যাপসিউল, তুমি আবার বলবা সেটা বিদাড়ি না অবিদাড়ি, ঠিক আছে? তাহলে তো সেটা হবে না ভাইয়া। তাহলে ক্যাপসুল বলছো মানে সেটা বিদীর্ণ। এখন তুমি যদি যুক্তি দাও যে ঢ্যাঁড়স এটা তো কখনো ফাটে না, তাহলে আমি বলবো দুনিয়ায় জিন্দেগিতে তুমি শুধু ঢ্যাঁড়স খাইছই, কিন্তু ঢ্যাঁড়স আমরা কচি ঢ্যাঁড়স খাই, এই ঢ্যাঁড়সকে পাকানোর সুযোগ আমরা জীবনে দেই নাই। তাহলে চলো ঢ্যাঁড়স পাকলে কেমন হয় দেখাই। এই যে আমি সার্চ দিছি ডেহিসেন্ট ওকরা, ডেহিসেন্ট মানে বিদীর্ণ হওয়া, ওকরা মানে ঢ্যাঁড়স বা লেডিস ফিঙ্গার যাই বলো। এই যে দেখো ভাই, এই ছবিটা দেখছো, জীবনে সারা জীবন ঢ্যাঁড়স গাছ লাগাইছো, কাঁচা হইছে, এরকম হইছে, কাইটা খায়ালিছো, ঢ্যাঁড়সরে তো পাকার সুযোগ দাও না। এই যে দেখো ঢ্যাঁড়স পাকলে ফাটে, তাহলে এটা যে শুষ্ক বলছো, তাহলে শুকনা হলে এটা ফাইটা যায় দেখে ঢ্যাঁড়স বিদাড়ি, মাইন্ড ইট, ঢ্যাঁড়স অবিদাড়ি না, ঠিক আছে ভাইয়া? ঢ্যাঁড়স হচ্ছে বিদাড়ি। তাহলে তোমাকে তো জানতে হবে, তুমি জানো এটা ক্যাপসুল, আর ক্যাপসুল মানে যে ফাটবে এ আর তোমার মনে নাই বা এ তুমি জানো না, তাহলে হইলো? এরকম অসম্পূর্ণ পড়া পড়বা না, শিখবা না। যেমন দেখো এইখানেই লেখা, এই যে আমি এই ছবিটা কালকে দেখানোর ট্রাই করছিলাম, ডেহিসেন্ট, ডেহিসেন্ট মানেই বিদীর্ণ ফুল, তাই না? তুমি যদি বলো এ তো কখনো আমি ফাটা দেখি না, এটা কাঁচা অবস্থায় তুই ফাটা দেখবি নাকি ভাই? ফাটে তো পাকলে, সেটা তো তোমাকে জানতে হবে, তাই না ভাইয়া? সো ঢ্যাঁড়স বিদাড়ি ফল, ক্লিয়ার? এটা আরেকটা কি তার প্রশ্ন ছিল, ওকে, হ্যাঁ, এই পাকা দেখো নাই দেখে তো এই অবস্থা তোমাদের। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে মুক্ত মধ্য অমরা বিন্যাস কি? এই যে আমি যে পড়াইছিলাম, মুক্ত মধ্য তো এই টপিকের অংশ না। অমরা বিন্যাস আমি পড়াইছিলাম যে বীজ যদি, এই যে দেখো এটা হচ্ছে বীজ, বীজটাই তো ডিম্বক ছিল, তো ডিম্বক যদি এই অক্ষ থেকে উৎপত্তি হয়, সো এই ধরনের অমরা বিন্যাসকে আমরা বলি অক্ষীয় অমরা বিন্যাস। আবার অক্ষ থেকে ডিম্বক তৈরি হয় এরকম অমরা বিন্যাস কিন্তু ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য অমরা বিন্যাসও আছে। এখন এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে
অক্ষীয় অমরা বিন্যাসে অনেকগুলো প্রকোষ্ঠ থাকে। যেমন দেখো, এটা একটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ। আর যেহেতু অনেকগুলো প্রকোষ্ঠ থাকে, তাই এই প্রকোষ্ঠগুলোকে আলাদা করার জন্য থাকে সেপ্টা বা পর্দা। প্রকোষ্ঠগুলোকে আলাদা করার জন্য থাকে সেপ্টা বা পর্দা, তাই না? এখন এর প্রশ্ন হচ্ছে, কি প্রশ্নটা, যে ভাই মুক্তমধ্য অমরাবিন্যাস কি প্রকোষ্ঠবিহীন না এক প্রকোষ্ঠ? তো আমি পড়াইছিলাম, এই যে ফ্রি সেন্ট্রাল সার্চ দিয়ে রাখছি। আচ্ছা, আমি তোমাদেরকে বইয়েও দেখাচ্ছি, বইয়ের মধ্যেই দেখাই, কারণ আবার গুগল তো বিশ্বাস নাও করতে পারো, তো হাসান স্যার তো বিশ্বাস করবা নাকি। এই যে দেখো, প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস, ভাই আমি একটু ছবি দেখাই। এই যে এটা হলো ফ্রি সেন্ট্রাল, আর এটা হলো এক্সাইল মানে অক্ষীয়। লক্ষ্য করো, এই অক্ষীয় অমরা বিন্যাসে এরকম সেপ্টাম আছে, দাগ আছে, এরকম কি আছে ভাইয়া, দাগ আছে। হ্যাঁ, তো এই দাগ আছে দেখে এগুলো অনেকগুলো প্রকোষ্ঠ হয়েছে ভাইয়া। কিন্তু যেটা ফ্রি সেন্ট্রাল, সেখানে এরকম কোনো দাগ নাই। তাহলে ভাইয়া যদি এখানে আমি একটা দাগ দিতাম, তাহলে দুই পাশে দুইটা প্রকোষ্ঠ হইতো, বা তাই না? যদি আমি দাগ দিতাম এরকম, এই পাশে একটা, এ পাশে, তাহলে দুইটা প্রকোষ্ঠ হইতো। তো ভাইয়া যেহেতু আমি দাগ দেই নাই, তার মানে কি প্রকোষ্ঠ নাই? মানে এইটা কে বললো ভাই? একটা গোল্লা জিনিস, আমার কি কলম আছে? আচ্ছা আছে, একটা গোল্লা জিনিস কই গেল? এই যে ভাইয়া, এই যে এটা একটা গোল্লা, তাহলে এটা হচ্ছে গর্ভাশয়। তাহলে এই গর্ভাশয়ের ভেতরটা ফাঁকা, তার মানে এটা একটা প্রকোষ্ঠ। তাহলে এইটা, এখানে কয়টা প্রকোষ্ঠ? একটা। এখন যদি আমি এমন করে একটা দাগ দিই, এইবার প্রকোষ্ঠ কয়টা হলো? দুইটা। এখন যদি আমি আরেকটা দাগ দিই, তাহলে প্রকোষ্ঠ কয়টা হলো? চারটা। তো ভাইয়া যদি এরকম কোনো দাগ না থাকে, তার মানে কি প্রকোষ্ঠ নাই? কি কথা, প্রকোষ্ঠ আছে, কিন্তু কয়টা? একটা। ঠিক আছে ভাইয়া, তাহলে ঢ্যাঁড়সের, অবশ্যই ঢ্যাঁড়স এক প্রকোষ্ঠ বিশিষ্ট নয়, কারণ ঢ্যাঁড়স তো আর অক্ষীয়। তাহলে ঢ্যাঁড়সের প্রকোষ্ঠ আছে, যেটা আমরা ছবি দেখলাম। তারপরে আমার কথা বিশ্বাস যেতে হয় না, আমি প্রমাণ দেখাইতে হয় তোমাদের। আবার প্রমাণ দেখায়, এই যে দেখো, ফ্রি সেন্ট্রাল, মুক্ত মধ্য, এক্ষেত্রে গর্ভাশয়ে একটি প্রকোষ্ঠ থাকে। তাহলে তোমরা আমার কথা বিশ্বাস না করো ভাই, একটা বইটা পড়ো। অ্যাসাইনমেন্ট দিছে, সারাদিন মানুষের ওই ইউটিউব চ্যানেলে খালি বসে 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 থাকো, কখন ফাহাদ ভাই সলিউশন দেবে। আরে কেন, তুই নিজে একবার প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা তো তোদের ব্রেইনের স্ট্যান্ডার্ডই দিছে, টিচারের ব্রেইনের স্ট্যান্ডার্ডে তো দেয় নাই। একটা বারও নিজে চিন্তা করে না, নিজে বই দেখে না। এই টিচার এই বলছে, ওই টিচার উল্টা বলছে, শুরু হলো। আচ্ছা, আমি বলছি এক প্রকোষ্ঠ, তোমার মনে হয়েছে অন্য টিচার বলছে প্রকোষ্ঠবিহীন, মুক্ত মধ্য। তো তুমি আগে নিজে বইটা পড়ে দেখবা না? তুমি বইটা পড়ে দেখলেই তো তুমি বুঝতে পারবা এখানে এক প্রকোষ্ঠ। গর্ভাশয়ের আবার ভেতরে ফাঁপা থাকলেই তো প্রকোষ্ঠ, ওর আবার প্রকোষ্ঠ থাকবে না এমন হয় নাকি? তা তুমি নিজে যদি পড়ে দেখতা, তাহলে তো আমাকে এরকম প্রশ্ন করতা না বারবার। তো এটাই হচ্ছে বিষয় ভাইয়া। তোমাদের অ্যাসাইনমেন্ট প্যারা লাগছে, কারণ তোমরা অ্যাসাইনমেন্ট দিলে দুনিয়ার টিচারের ইয়েতে শুধু ঘুরঘুর কর। আমি একটা জিনিস পছন্দ করি, ধরো আমি স্টুডেন্ট, আমি হলে সেটাই করতাম। আমি শুরুর দিকে 3-4টা চ্যানেলের ক্লাস দেখতাম, দেখে আমার কাছে মনে হয়েছে কেমিস্ট্রির এই টিচারটা খুব ভালো সলিউশন দেয়, ওকে কেমিস্ট্রি সলিউশন দিলে আমি তার অপেক্ষায় থাকবো। সো এই বিশ্বাসটা যদি তোমার মধ্যে নাই আসে, অনলাইনে সব কিছু অ্যাভেলেবেল বলে তোমার সবই দেখতে হবে। আজকে যদি অফলাইন হইতো, তাহলে তুমি কি করতা? যে টিচার তোমাকে বায়োলজি পড়ায়, যার কাছে তুমি টাকা দিয়ে পড়ছো, তুমি তো শুধু তারটাই ফলো করতা, এত তো দৌড়াইতো না। আর একটা অফলাইন টিচারের কাছে কি দৌড়াইতা? তো অনলাইন বলেই তোমরা এখন দৌড়াও, আর এভাবেই তোমরা টাইমগুলো ওয়েস্ট করো। আমি শুধু একটা কথাই বলি, মানুষ মাত্রই ভুল। আমারও অনেক কিছু, অনেক কথা বলায় অনেক জায়গায় ভুল হয়, হতেই পারে, জানার তো কোনো শেষ নাই। কিন্তু ভাইয়া আপনি এই বলছেন, এই টিচার এই বলছে, এইসব লজিক দিয়ে ভাইয়া ফোন বা মেসেজ করাটা, বা রীতিমতো অনেকেই ফোনও দেয়, ভাই আপনি তো এই বলছেন, এই ভাই এই বলছে। আচ্ছা ঠিক আছে, আমি এই বলছি, আরেক ভাই অন্য কিছু বলছে, তুমি আগে নিজে কি একবার পড়ছো, নিজে একবার দেখছো বইটা? তা তো দেখো নাই, খালি ডিফারেন্ট হলেই সেটা। এবং আমি সবসময় কিন্তু ট্রাই করি, বিশেষ করে এসএসসির। হ্যাঁ, আমি অনেক জায়গায় দেখছি, কেউ বলছে পাইরুভিক অ্যাসিড থেকে 2টা এটিপি, কেউ বলছে পাইরুভিক অ্যাসিড থেকে 3টা এটিপি, কেউ বলছে পাইরুভিক অ্যাসিড থেকে 30টা এটিপি। তো আমি এখন কি বলবো, আসলে কিছু তো বলা যায় না, আসলে জানার একটু ঘাটতি আছে। তো এই জানার ঘাটতি, জানার তো কোনো শেষ নাই। এক একজন, আমি একটা জানি, হয়তো বা এমন কিছু জিনিস আছে আমি কিছুই জানি না। হ্যাঁ, এক একজন এক এক জায়গায় জানে, তো পড়লেই কিন্তু জানা যায়। আমি তো আর এমনি এমনি জানি নাই, সো পড়তে হবে। তো পাইরুভিক অ্যাসিড থেকে 15টা এটিপি পায়, সো আমি মানে এরকম সলিউশন কোথাও দেখি নাই, কেউই ঠিকঠাক লেখে নাই যে পাইরুভিক অ্যাসিড থেকে, কেউ লিখছে 30টা এটিপি। হাউ?
সে শুধু বলে দিলে তো হবে না, আমি ট্রাই করছি ওই জিনিসগুলোর এক্সপ্লানেশন দেওয়ার। আর এইগুলো তো বিদারি অবিদারি, ঢ্যাঁড়স পাকলে ফাটে, তো আমার বউও যায় না। আমার বউরে বললাম এই তুমি পাকা ঢ্যাঁড়স দেখছো, বলছে হ্যাঁ ঢ্যাঁড়স পাকলে তো ফাটে। তো এখন তোমরা যদি না জানো তাহলে তো আমার কিছু করার নাই। তো এই যে অনেক রাত হয়েছে, আমি জানি রাতে সবাই ঘুমায় থাকে, আর রাতে যারা ভিডিও এখন দেখছো তারা আসলেই আমার কথাগুলো শুনছো। এখানে অনেকেই হয়তো ভাবছো যাদের এই কথাগুলো শোনার কোনো দরকার নাই, তারপরে শুনছো এই। আচ্ছা যাই হোক, আশা করছি আর মানে এই রিলেটেড প্রশ্ন হবে না, একটু মানে জবাব, কারণ কি মাঝে মধ্যে জবাব না দিলেও এখন যেটা হয়েছে ভাইয়ের খুব ভাব বেশি, রিপ্লাই দেয় না, হ্যান দেয় না, তো কত রিপ্লাই দিব, এরকম এত প্রশ্ন। এখন আমি জানি না আরও কিছু প্রশ্ন আসবে কিনা, যদি আরও কিছু প্রশ্ন আসে আবার জবাব দিব। তার মানে আমি প্রমাণ করলাম এই তিনটা আমি যা পড়েছি সেটাই সঠিক। এখন অন্য টিচার যদি এর উল্টো কথা বলে তাহলে তারা ভুল। কারণ তারা ভুল মানে তারা পারে না, ব্যাপারটা তা না, হয়তো বা এই জিনিসটা তাদের জানা ছিল না ওই মুহূর্তে, তবে অবশ্যই জেনে শুনেই দেওয়া উচিত, এটাই হচ্ছে বিষয়। তো ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, পই পই করে সবাই কপি করে, পই পই করে সবাই কপি করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাদের কমেন্ট পড়া হয় নাই, তোমরা যে এত ইয়ে আছো, সো আমার কথা ভাই এত দৌড়ায়ও না, 1-2টা চ্যানেল ফলো করো তাহলেই এনাফ, এই 10-20টা দেখা দরকার নেই। ক্যাচাল আর কিছু মনে হয় ছেলেটা আরেকজন থেকে অন্য তথ্য পেয়ে, হইতে পারে ভাইয়া, যে কোনো কিছু হইতে পারে। ম্যাথ অ্যাসাইনমেন্টের প্রথম পেজে হ্যাঁ ঢ্যাঁড়সের ছাপ দিস। ঠিক আছে, ভালো থেকো, হ্যাঁ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, পই পই করে শেয়ার করে দাও, মানে শেয়ারটা এমন না যে আমার এখানে ভিউ বাড়বে, কারণ শেয়ার তাকেই কইরো যারা এভাবে পই পই করে তোমার কাছে হিসেব চায়, কিরে তুই যার কাছে পড়িস সে তো এই বলছে, কিন্তু এইটা তো আরেকজন এই বলছে, তাদেরকে পই পই করে শেয়ার করে দাও যে এইটা দেখ, তাহলে আসলে তোরা প্রমাণ পাইবি। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।